And sometimes the only way something's going to change is if we disappear. আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে কিছুদিনের জন্য সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে সম্পূর্ণভাবে গায়েব বা ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে? But if there's one message I want you to walk away with today, it's this. You have to disappear. অতীতের ভুল, জীবনের ব্যর্থতা, মানসিক চাপ আর প্রতিদিনকার ডিস্ট্রাকশনস থেকে দূরে সরে গিয়ে পুরনো আমিটাকে ভেঙে নতুন করে পাহাড় সমদৃঢ়তা, কনফিডেন্স আর ডিসিপ্লিন নিয়ে সম্পূর্ণ ট্রান্সফর্মড একজন মানুষ হিসেবে আবার ফিরে আসতে? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমি বলবো টুডেজ ভিডিও ইজ গোইং টু বি দি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও অফ ইয়োর লাইফ। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি পৃথিবীর অনেক মহান মানুষ, ফিলোসফার্স থেকে সায়েন্টিস্ট, রাইটার্স থেকে ইনোভেটর্স, এমনকি স্পিরিচুয়াল লিডার্স পর্যন্ত জীবনের কোনো এক পর্যায়ে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতেন, অলমোস্ট লাইক দে ওয়ার নেভার ইভেন হিয়ার। Isaac Newton was known to retreat to his family's farm to make significant discoveries. The great Nikola Tesla would spend long periods of time in seclusion. Einstein's contribution to physics came from daydreaming and solitude. তবে আপনি যদি ভেবে থাকেন এই ভিডিওটি শুধুমাত্র একটা মোটিভেশনাল ভিডিও, তাহলে আপনি ভুল ভাবছেন। বরং এই ভিডিওতে হতে যাচ্ছে আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার এক্স্যাক্ট স্ট্র্যাটেজি, যেটা আপনি স্টেপ বাই স্টেপ মাত্র 8 উইকস ফলো করলেই আপনি নিজের জীবনের স্বপ্ন পূরণ ও লক্ষ্য অর্জনের পথে 100% পজিটিভ চেঞ্জ দেখবেন। এমনকি 2026 সাল শেষ হওয়ার আগেই নিজের একটা নতুন ভার্সন তৈরি করে অন্যদের পাশাপাশি নিজেকেও চমকে দিতে পারবেন। কিন্তু সবাই এই অদৃশ্য হবার কনসেপ্ট এবং এর ধরন সম্পর্কে জানে না। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন কিভাবে প্রপারলি নিজেকে ইন্টেনশনালি ডিসঅ্যাপিয়ার করে আপনার ট্রান্সফরমেশন জার্নিটা শুরু করতে হবে। 2, ট্রান্সফরমেশনটা সত্যিই সাকসেসফুল করার জন্য সাইকোলজি আর নিউরোসায়েন্সের আলোকে সবচেয়ে এফেক্টিভ মেথডস আর স্ট্র্যাটেজিসগুলো কি, এবং 3, কিভাবে শ্যাডোতে থেকে নীরবে নিভৃতে কাজ করে ফিরে আসবেন একজন কমপ্লিটলি আনরেকগনাইজেবল ভার্সন হিসেবে। এই প্রশ্নগুলোর উত্তর যদি জানা থাকে, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলছি যে আপনি 99% মানুষের চেয়ে এগিয়ে থাকবেন। প্রশ্নগুলো আপনার ট্রান্সফরমেশন জার্নির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উত্তরগুলো আমি একটু পরেই বলছি। তবে এর আগে এর চেয়েও গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সত্যিকারের আইডেন্টিটি ট্রান্সফরমেশনের জন্য আপনাকে সাময়িকভাবে বাইরের সমস্ত ধরনের নয়েজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে একটা ইন্টেনশনাল প্রসেস ফলো করতে হবে। And this is a structured journey that has 3 crucial stages. এই 3টে স্টেজের যে কোনো একটা, স্পেশালি থার্ড স্টেজটা যদি আপনি মিস করে যান, তাহলে পুরো প্রসেসটা অসম্পূর্ণ থেকে যাবে এবং আপনি 100% ট্রান্সফর্মড একজন মানুষ হিসেবে সেই পাওয়ারফুল কামব্যাক করতে পারবেন না। কারণ রিয়েল চেঞ্জ কখনোই হাফ কমপ্লিট প্রসেস দিয়ে আসে না। তাই আপনার কাছে আমার প্রশ্ন একটাই, আপনি কি সত্যিই প্রস্তুত নিজের কমফোর্ট জোন ছেড়ে এমন একটা জার্নি শুরু করতে, যেটা হতে যাচ্ছে আপনার জীবনের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস, সবচেয়ে ইম্প্যাক্টফুল, সবচেয়ে লাইফ চেঞ্জিং চ্যাপ্টার? যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি দিদার বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে আমেরিকা এসে ইউনিভার্সিটি অফ টলেডো আর ভার্জিনিয়া টেক থেকে ইকোনমিক্সে মাস্টার শেষ করেছি। এখন আমি ইউনিভার্সিটি অফ মিশিগানে প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছি। বাট দ্যাটস অনলি দ্য পার্ট অফ দ্য স্টোরি। দ্য রিয়েল পার্ট ইজ আমি বাংলাদেশ আর আমেরিকা দুটো সম্পূর্ণ ভিন্ন আর্থসামাজিক বাস্তবতার ভেতর দিয়ে জীবনটাকে দেখার সুযোগ পেয়েছি। তাই এই চ্যানেলটা শুধু 8-10টা মোটিভেশনাল চ্যানেল না, বরং নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া উপলব্ধিগুলোই আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করি। তাই যদি পুরো ভিডিওটা দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এমন কিছু ইউনিক পার্সপেক্টিভ পাবেন যেটা আর অন্য কোথাও পাবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ। লেটস গেট ব্যাক ইনটু দ্য ভিডিও। স্টেজ 1, কগনিটিভ রিসেট, ফার্স্ট উইক। অদৃশ্য হয়ে যাবার এই প্রথম স্টেজ, কগনিটিভ রিসেটের মূল লক্ষ্য হলো আপনার মাইন্ডকে কনস্ট্যান্ট স্টিমুলেশন, মেন্টাল ক্লাটার আর ডোপামিন ওভারলোড থেকে ধীরে ধীরে মুক্ত করে এমন একটা ক্লিয়ার বেসলাইনে ফিরিয়ে আনা যেখানে আপনি ডিপ ফোকাস, ইমোশনাল কন্ট্রোল এবং কনসিস্টেন্সি আয়ত্ত করতে পারেন। We now know that many of the major social media companies hire individuals called attention engineers who borrow principles from Las Vegas casino gambling, among other places, to try to make these products as addictive as possible. We're still stuck in the circus of the world. And yes, we do live in a circus, a clown show, a world of distraction where everybody wants your attention. আমাদের ব্রেনটা একটা স্মার্টফোনের মতো, যার ব্যাটারি সীমিত।
আর আমাদের চারপাশে প্রত্যেকটা ডিস্ট্রাকশন, যেমন রুমে পড়ে থাকা কাপড়ের স্তূপ, হঠাৎ করে ফোনের স্ক্রিন জ্বলে ওঠা, কিংবা টেবিলে জমে থাকা কাগজপত্র, এই সবগুলো যেন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা এক একটা অ্যাপের মতো, যেগুলো আমরা সরাসরি ব্যবহার না করলেও আমাদের ব্রেন বারবার সেগুলোকে নোটিস করতে থাকে এবং ইগনোর করার সিদ্ধান্ত নিতে গিয়ে অজান্তেই মেন্টাল এনার্জি নষ্ট করে ফেলে। How do you or how can you stay focused and disciplined for long periods of time? Cut out the distractions. আর ঠিক এই কারণেই কগনিটিভ রিসেট হলো সেই একটা প্রসেস যেখানে আপনি ইচ্ছাকৃতভাবে এই সব ধরনের ব্যাকগ্রাউন্ড ডিস্ট্রাকশনগুলোকে ফোর্স কুইট করেন, যাতে আপনার পুরো মেন্টাল এনার্জি, পুরো মেন্টাল ব্যাটারি একমাত্র সেই কাজ, সেই লক্ষ্য এবং সেই গ্রোথের দিকে ফ্লো করতে পারে যেটা সত্যি আপনার কাছে ইম্পর্টেন্ট। Practice distraction management ahead of time. So you want to turn off your phone, turn off email, Twitter, Facebook, Instagram, etc. All your messages, all your alerts. There was a study where they found that coders in Flow, if they get knocked out by distraction, a knock at the door, a text alert or whatever, it can take them 15 minutes to get back into flow if they can get back in at all. সহজভাবে বললে আমাদের ব্রেইনে অ্যাটেনশন মেকানিজম নিয়ে দুটো অংশ সবসময় একসাথে কাজ করতে থাকে। একটা হলো লিম্বিক সিস্টেম, যেটা সবসময় ইনস্ট্যান্ট ডোপামিন বা ইনস্ট্যান্ট রিওয়ার্ড খুঁজতে থাকে, আর অন্যটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা ডিসিপ্লিনকে ধরে রেখে মিনিংফুল কাজের দিকে মনোযোগ দিতে চায়। তাই আমরা ডিপ ওয়ার্কে ঢুকতে চাইলে প্রিফ্রন্টাল কর্টেক্সের এই কাজটাকে আমাদের সহজ করে তুলতে হবে। কিন্তু যখন ফোন, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশনস বা অন্যান্য ডিস্ট্রাকশনস চোখের সামনে থাকে, তখন সেগুলোকে ইগনোর করতে প্রিফ্রন্টাল কর্টেক্সকে বাড়তি এফোর্ট দিতে হয়, ফলে ফোকাস ভেঙে যায়, লিম্বিক সিস্টেম জিতে যেতে থাকে এবং ডিপ ওয়ার্ক করা কঠিন হয়ে পড়ে। Sophie Leroy, a business professor at Michigan University, discovered that when we switch from task A to task B, our attention doesn't immediately follow. Our minds are still stuck on task A. She calls this attention residue. টাস্ক সুইচিং হলো একটা কাজ থেকে আরেকটা কাজে বারবার চলে যাওয়া, যেমন একটা কাজের মাঝখানে ফোন চেক করা, ইমেল চেক করা বা অন্য কোনো কাজে হঠাৎ করে সরে যাওয়া। হিউম্যান ব্রেইন পুরোপুরি একটা কাজ থেকে ডিটাচ হয়ে নতুন কাজে ঢুকতে সময় নেয়, আর যদি আগের কাজটা আনফিনিশড থাকে তাহলে সেই এফেক্টটা আরও বেশি স্ট্রং হয়, কারণ আপনার মাইন্ডের একটা অংশ বারবার সেই অসম্পূর্ণ কাজের দিকে ফিরে যেতে চায়। যদি আপনার 15 মিনিট পর পর ফোন চেক করার অভ্যেস থাকে, তাহলে প্রত্যেকটা ইন্টারাপশন ছোট ছোট অ্যাটেনশন রেসিডিউ রেখে যায়, আর দিনের শেষে সেই জমে থাকা ডিস্ট্রাকশনগুলো আপনাকে এলিট লেভেলের প্রোডাক্টিভিটি থেকে দূরে সরিয়ে দেয়। কারণ সারাদিন ফ্র্যাগমেন্টেড ফোকাস নিয়ে কাজ করলে ডিপ অ্যান্ড হাই কোয়ালিটি আউটপুট প্রডিউস করা খুব কঠিন হয়ে যায়। এবং এই অ্যাটেনশন রেসিডিউ কমানো এবং ডিপ ফ্লো স্টেটে ঢোকার জন্য আপনাকে ইচ্ছাকৃতভাবে সব ধরনের মেন্টাল ও ফিজিক্যাল ট্যাবগুলোকে বন্ধ করতে হবে, কারণ প্রত্যেকটা আনফিনিশড টাস্ক, প্রত্যেকটা ভিজিবল ডিস্ট্রাকশন, প্রত্যেকটা পেন্ডিং ডিসিশন আপনার ব্রেনে অদৃশ্য এক ধরনের ফ্রিকশন তৈরি করে, যা ফোকাসকে বারবার ভেঙে দিতে থাকে। আপনার যত ডিসিপ্লিনে থাকুক না কেন, যদি আপনি ট্রিগার্স এবং ডিস্ট্রাকশনস দিয়ে ঘেরা থাকেন, তাহলে প্রতিদিনই আপনি টেম্পটেশনের বিরুদ্ধে যুদ্ধ করে আপনার মূল্যবান মেন্টাল এনার্জি নষ্ট করছেন। তাই শুরু করুন আপনার রুম দিয়ে, একবার চারপাশে তাকান, নিজেকে প্রশ্ন করুন আপনার চারপাশে আপনি কি দেখছেন। গেমিং কনসোল, টিভি, জাঙ্ক ফুড, আপনার রুমের প্রত্যেকটা জিনিস হয়তো আপনার মিশনকে সাপোর্ট করছে, নয়তো নীরবে ধ্বংস করে যাচ্ছে। তাই বেডরুম থেকে টিভি সরিয়ে ফেলুন, গেমিং কনসোল লকারে তালা মেরে রাখুন। যেটা চোখের সামনে থাকে সেটা একসময় টেম্পটেশন তৈরি করবেই। এরপর আপনার বেডরুম বা রিডিং রুমকে এমনভাবে সাজান যাতে সেটা আপনার প্রোডাক্টিভিটিকে সাপোর্ট করে এবং আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকে। ধরুন আপনি যদি রিডার বা পাঠক হতে চান, তাহলে বিছানার পাশে একটা বই রাখুন, যাতে ঘুম থেকে ওঠার পর সেটাই আপনার প্রথমে চোখে পড়ে এবং সহজেই বইটি হাতে নিয়ে পড়া শুরু করতে পারেন। আবার যদি আপনি পর্যাপ্ত পানি পান করতে স্ট্রাগল করেন, তাহলে কাজের টেবিলে বা পড়ার টেবিলে সবসময় একটা পানির বোতল রাখুন, যাতে আপনাকে বারবার টেবিল থেকে উঠে পানি আনতে না হয়। এভাবেই কগনিটিভ রিসেটের এই স্টেজে আপনি সব ধরনের এনভায়রনমেন্টাল ফ্রিকশনকে কমিয়ে এনে নিজের এনভায়রনমেন্টকে আপনার মিশনের সাথে কমপ্লিটলি অ্যালাইন্ড করে তুলবেন। Now your phone is the most contaminated device you own. Delete every social media app, Instagram, TikTok, Twitter, gone. Then what you want to do is you want to set your phone to grayscale. This removes all the dopamine triggering colors that keep you scrolling. সো স্টেজে এসে আপনি ইচ্ছাকৃতভাবে সকল ধরনের সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। প্রয়োজনে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন, অপ্রয়োজনীয় গেম বা অ্যাপগুলোকে ডিলিট করে দেবেন, ফোনকে শুধুমাত্র প্রোডাক্টিভিটি আর জরুরি কমিউনিকেশন একটা টুল হিসেবে ব্যবহার করবেন। আর এখন যখন আপনি ডিস্ট্রাকশনস থেকে নিজেকে সম্পূর্ণভাবে ডিসকানেক্টেড করেছেন, আপনার মাইন্ডকে একটা ক্লিয়ার বেসলাইনে ফিরিয়ে এনেছেন, নাও ইটস টাইম টু মুভ ইন টু দ্য নেক্সট স্টেজ অফ আওয়ার জার্নি, which is Stage 2, Shadow Grind, 6 weeks.
শ্যাডোগ্রাইন্ড কি সেটা বলছি, কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং তথ্য বলি। আপনি কি জানেন নাসা তাদের অ্যাস্ট্রোনটসের মহাকাশ মিশনে যাবার জন্য প্রস্তুত করতে বিপুল পরিমাণ ডলার খরচ করে শুধুমাত্র আইসোলেশন ট্রেনিং দেওয়ার জন্য, যেখানে তারা বাইরের জগৎ থেকে সম্পূর্ণভাবে গায়েব থাকে। এই সময়ে তারা মানসিকভাবে স্থির থাকতে এবং নিজের উপর ডিপ ফোকাস ধরে রাখতে শেখে। এটাই মূলত শ্যাডোগ্রাইন্ড স্টেজের একটা রিয়েল অ্যাপ্লিকেশন। কারণ যখন আপনি একই এনভায়রনমেন্টে থাকেন, একই অভ্যেসের ভেতরে চলেন, একই মানুষের সাথে সময় কাটান, একই রুটিনে আবদ্ধ থাকেন, তখন সেই পরিবেশই অজান্তে আপনার উইক ভার্সনটাকে বারবার রিএনফোর্স করতে থাকে। এই কারণেই ঠিক সেই একই সেটিংয়ে দাঁড়িয়ে হঠাৎ করে সম্পূর্ণ নতুন আইডেন্টিটি বা এলিট লেভেলের পারফরমেন্স তৈরি করা সম্ভব হয় না। তাই আপনি যদি আপনার বেস্ট ভার্সনে পৌঁছতে চান, যেখানে আগে কখনো পৌঁছাননি, তাহলে কিছু সময়ের জন্য আপনাকেও আপনার এক্সিস্টিং এবং আপনার ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট থেকে অনেক দূরে সরে যেতে হবে। শ্যাডো গ্রাইন্ডের 6 সপ্তাহের এই স্টেজে আপনি শ্যাডোতে থেকেই কনসিস্টেন্টলি ডিপ ওয়ার্ক করতে থাকেন, যেখানে ধীরে ধীরে সব ধরনের ইনফ্লুয়েন্স, সব ধরনের ভ্যালিডেশন, অপ্রয়োজনীয় ইন্টারাকশন এবং ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো থেকে নিজেকে আড়ালে সরিয়ে আনছেন। আর এই সাইলেন্ট কনসিস্টেন্ট এফোর্টের মাধ্যমে আপনার আইডেন্টিটি ধীরে ধীরে ট্রান্সফর্ম হতে শুরু করছে এবং আপনি এমন একটা ভার্সনে পরিণত হচ্ছেন যাকে মানুষ শুধু পরিবর্তিত নয়, বরং সম্পূর্ণ আনরেকগনাইজেবল ভাবতে বাধ্য হচ্ছে। If you truly want to change your life, you don't need to be seen more, you need to disappear. Because the most powerful transformations don't happen under the spotlight, they happen in silence, when no one is watching. একটা ন্যাচারাল সোশিওলজিক্যাল ফেনোমেনন হলো the more you open your life up for display, the more people find a way to drag you down. তাই শ্যাডো গ্রাইন্ডের একটা গুরুত্বপূর্ণ রুল হলো আপনার গোলস এবং প্রোগ্রেসকে সম্পূর্ণভাবে সবার থেকে গোপন রাখবেন। কারণ সাইকোলজির গবেষণায় দেখা গেছে যে আপনি যদি আপনার গোলস এবং প্রোগ্রেসকে আগে ভাগেই অন্যদের সাথে শেয়ার করেন, তাহলে সোশ্যাল অ্যাপ্রুভাল আপনার ব্রেনের রিওয়ার্ড সার্কিট অ্যাক্টিভেট করে এবং ডোপামিন রিলিজের মাধ্যমে একটা ফলস সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট তৈরি করে, যার ফলে বাস্তবে কাজটা শেষ করার ইচ্ছাশক্তি ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু শ্যাডোতে থেকে আপনি যখন নীরবে ডিপ ওয়ার্ক করতে থাকবেন, আপনার মোটিভেশন বাইরের ভ্যালিডেশন না, বরং নিজের পার্সোনাল স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইনার কমিটমেন্ট থেকে আসে, যেটা আপনাকে অথেন্টিক ট্রান্সফরমেশনের দিকে নিয়ে যায়। শ্যাডো গ্রাইন্ডে আপনার লক্ষ্য যেটাই হোক না কেন, নীরবে নিজের কাজ চালিয়ে যান, যেন কেউ না জানে আপনি কোথায় কি করছেন বা কি প্রস্তুতি হচ্ছে। প্রয়োজনে স্বল্প সময়ের জন্য এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যেতে পারে, তবে অন্যের অ্যাপ্রুভাল না, বরং নিজের ডিসিপ্লিনড অ্যাকশন এবং কনসিস্টেন্ট এফোর্টই হবে আপনার একমাত্র ফোকাস। সো এই স্টেজে শ্যাডো গ্রাইন্ডকে এফেক্টিভলি কাজে লাগানোর জন্য 3টা স্টেপে ডিপ ওয়ার্ক প্র্যাকটিস করুন। ফার্স্ট, সেট এ ক্লিয়ার প্রায়োরিটি গোল so that your energy and attention don't get divided. আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, তাহলে এই 8 সপ্তাহে শুধু সেটার উপরই ফোকাস করুন। আর যদি আপনার ফিটনেস ইমপ্রুভমেন্টেরও লক্ষ্য থাকে, তাহলে সেটার জন্য ভবিষ্যতে অন্য একটা সময় আলাদাভাবে 8 সপ্তাহের একটা কমিটমেন্ট নিন। একবার অদৃশ্য হওয়া পিরিয়ডে একাধিক লক্ষ্য নির্ধারণ করলে লেজার ফোকাস তৈরি হয় না এবং প্রোগ্রেস বাধাগ্রস্ত হয়। সেকেন্ড, ক্রিয়েট ডেডিকেটেড ডিপ ওয়ার্ক সেশনস, যেখানে কগনিটিভ রিসেটের মাধ্যমে কমিয়ে আনা এনভায়রনমেন্টাল ফ্রিকশনের কারণে আপনার ফোকাস স্বাভাবিকভাবেই গভীর হবে। সেশন শুরু হওয়ার আগেই ঠিক করে রাখুন আপনি কি করবেন। যেমন আপনার গোল যদি ফিটনেস হয়, তাহলে সেই দিন কি স্ট্রেংথ ট্রেনিং হবে নাকি কার্ডিও সেশন হবে, অথবা আপনার গোল যদি বিজনেস হয়, তাহলে সেই দিন কোন নির্দিষ্ট কাজটা শেষ করবেন সেটা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখুন, যাতে কাজের সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য অতিরিক্ত মেন্টাল এনার্জি নষ্ট করতে না হয়। পাশাপাশি ডিপ ওয়ার্কের সময়ে ওয়ান টাস্ক অ্যাট এ টাইম নীতি অনুসরণ করুন। যেমন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত শুধু একটা নির্দিষ্ট কাজে ফোকাস করবেন। ধরুন বইয়ের চ্যাপ্টার 11 অ্যান্ড চ্যাপ্টার 12 শেষ করা। ওই সময়টাতে অন্য কোনো কাজ বা অন্য কোনো ডিস্ট্রাকশন থাকবে না। থার্ড, বিল্ড আ সিম্পল ট্র্যাকিং সিস্টেম, যেখানে প্রতিদিনে দিনের শেষে সম্পূর্ণ কাজগুলোর পাশে একটা টিক চিহ্ন দিন, কারণ এতে ব্রেইন একটা কনসিস্টেন্সি সিগন্যাল পায় এবং ছোট একটা রিওয়ার্ড অনুভব করে, যেটা পরদিনও একই এফোর্ট বজায় রাখতে মোটিভেশন তৈরি করে এবং ধীরে ধীরে আপনার ডিপ ওয়ার্ক হ্যাবিট আপনার আইডেন্টিটি শিফট করতে সাহায্য করে। স্টেজ 3, আইডেন্টিটি ইন্টিগ্রেশন 1 উইক। আপনার পুরনো আমিটাকে ভেঙে
নতুন করে নিজের বেস্ট ভার্সনে ট্রান্সফর্ম হবার এই জার্নিতে এখন শেষ সপ্তাহে আপনি পৌঁছে গেছেন আইডেন্টিটি ইন্টিগ্রেশন স্টেজে, যেখানে এতদিনকার সাইলেন্ট এফোর্ট, এতদিনকার ডিসিপ্লিনড অ্যাকশন এবং ইন্টারনাল চেঞ্জ ধীরে ধীরে আপনার আইডেন্টিটির স্থায়ী অংশে পরিণত হতে শুরু করে। এর কারণে ট্রান্সফরমেশন আর কোনো একটা টেম্পোরারি প্রজেক্ট থাকে না, বরং আপনার আইডেন্টিটির সাথে একীভূত হয়ে যায় এবং আপনি বুঝতে পারেন যে আপনি শুধু নতুন স্কিল বা অ্যাচিভমেন্টই অর্জন করেননি, বরং এমন একটা মাইন্ডসেট, এমন একটা ক্যারেক্টার তৈরি করেছেন যেটা ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জের মধ্যেও আপনাকে দৃঢ় প্রত্যয়ী এবং আপনাকে দৃঢ় আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করবে। সায়েন্টিফিক্যালি বলতে গেলে শুরুতে নতুন অভ্যেস করা বা ডিপ ওয়ার্ক করা মানে হলো একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে পথ বানানোর মতো, যেখানে প্রতিদিন আপনাকে জোর করে নিজের মনকে কাজের দিকে আনতে হয়, ডিস্ট্র্যাকশন এড়াতে হয়, পুরনো অভ্যেসের সাথে লড়াই করতে হয়। আর এই সময়টাতে ব্রেইনের প্ল্যানিং অংশ অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্সকে বেশি এনার্জি খরচ করতে হয় বলে সব কিছু কঠিন মনে হয়। কিন্তু আপনি যখন একই কাজ বারবার করতে থাকেন তখন ব্রেইন ধীরে ধীরে সেই কাজটাকে একটা পরিচিত কাজ হিসেবে চিনতে শুরু করে এবং রিপিটেড প্র্যাকটিসের ফলে ব্রেনের একটা নিউরাল পাথওয়ে তৈরি হয়, যার কারণে যেটা আগে কঠিন ও অস্বস্তিকর মনে হতো সেটাই ধীরে ধীরে সহজ, স্বাভাবিক লাগতে শুরু করে। আর সময়ের সাথে এই কাজগুলো ব্রেনের হ্যাবিট সেন্টার অর্থাৎ বেসাল গ্যাংলিয়াতে স্থানান্তরিত হয়ে অটো পাইলটে চলতে শুরু করে। ঠিক যেমন শুরুতে সাইকেল চালানো শেখার সময় ভারসাম্য রাখা, প্যাডেল চালানো, ভয় কাটানো সবকিছু একসাথে কঠিন মনে হতো, কিন্তু নিয়মিত প্র্যাকটিসের ফলে ব্রেনে নিউরাল পাথওয়ে গড়ে ওঠায় একটা সময় সাইকেল চালানো এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আপনাকে আলাদা করে ভাবতে হয় না, বরং কাজটা হ্যাবিট সেন্টারের মাধ্যমে অটো পাইলটে সম্পন্ন হতে থাকে। জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেন। ধরুন কেউ স্মোকিং ছাড়ার চেষ্টা করছে, তাকে যদি কেউ জিজ্ঞেস করে সিগারেট নেবেন, তখন সে দুভাবে উত্তর দিতে পারে। প্রথমটা হলো নো থ্যাঙ্কস, আই এম ট্রাইং নট টু স্মোক, আর দ্বিতীয়টা হলো নো থ্যাঙ্কস, আই এম নট আ স্মোকার। এখানে পার্থক্যটা খুব সাটল কিন্তু খুব গভীর। প্রথম ব্যক্তি এখনো নিজেকে স্মোকার হিসেবে দেখছে, শুধু অভ্যেসটা বদলানোর চেষ্টা করছে, তাই তার ভেতরে একটা অনগোয়িং স্ট্রাগল থাকে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি তার নিজের আইডেন্টিটিটাই বদলে ফেলেছে, সে আর চেষ্টা করছে না, বরং সে বিশ্বাস করে যে স্মোকিং তার আইডেন্টিটি বা পরিচয়েরই অংশ না। আর ঠিক এখানেই মূল বিষয়টা লুকিয়ে আছে। যখন আইডেন্টিটি বদলে যায় তখন বিহেভিয়ার ধীরে ধীরে স্বাভাবিকভাবেই সেটার সাথে অ্যালাইন হতে থাকে, কারণ আমরা সাধারণত এমন কাজই করি যেটা আমাদের নিজেদের সম্পর্কে তৈরি করা আইডেন্টিটি বা বিশ্বাসের সাথে মিলে যায়। শ্যাডো গ্রাইন্ডের 6 সপ্তাহ পর ধীরে ধীরে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমাদের মধ্যে ঘটতে থাকে, যেখানে আপনি আর শুধু ডিসিপ্লিন ধরে রাখার জন্য নিজেকে জোর করে ডিসিপ্লিনড হওয়ার চেষ্টা করছেন এমনটা আর থাকে না, বরং আপনি নিজেকে একজন ডিসিপ্লিনড মানুষ হিসেবেই ভাবতে শুরু করেন। তখন আপনার একটা নতুন পরিচয় গড়ে ওঠে, আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার দৈনন্দিন কাজগুলো স্বাভাবিকভাবেই সেই ডিসিপ্লিনড আইডেন্টিটির সাথে অ্যালাইন্ড হতে থাকে। এবং এই একই বিষয়টা জীবনে অন্য লক্ষ্যগুলোর ক্ষেত্রে সত্যি। ধরুন আপনি বিজনেস শুরু করতে চান, তখন আপনি আর বিজনেস শুরু করার চেষ্টা করছি এই মাইন্ডসেটে থাকেন না, বরং নিজেকে একজন বিজনেস ওনার হিসেবেই দেখতে শুরু করেন। এবং এরপর প্রত্যেকটা বিজনেস মিটিংয়ে আপনি এমনভাবে উপস্থিত হন এবং সিদ্ধান্ত নেন যেন আপনি ইতিমধ্যেই সেই বিজনেসের ওনার। আইডেন্টিটি ইন্টিগ্রেশনে এই পর্যায়ে এসে আপনার ভেতর এমন একটা আইডেন্টিটি শিফট ঘটে যার ফলে শ্যাডো গ্রাইন্ড আপনার জীবনে একটা ন্যাচারাল ফ্লোতে রূপ নেয়। তখন আপনাকে আর নিজেকে পরিবর্তনের চেষ্টা করতে হয় না, কারণ আপনি নিজেকে সেই মানুষ হিসেবে আবিষ্কার করেন যিনি ইতিমধ্যেই সম্পূর্ণভাবে ট্রান্সফর্মড হয়ে গেছেন। সো কংগ্রেচুলেশনস, আপনি আমার সাথে 8 সপ্তাহের এই ডিসঅ্যাপিয়ার জার্নি সম্পন্ন করেছেন, যেখানে কগনিটিভ রিসেট পর্যায়ে আপনি নিজের মাইন্ডকে কনস্ট্যান্ট স্টিমুলেশন ও ডিস্ট্রাকশনের দাসত্ব থেকে মুক্ত করে একটা সচেতন, নিয়ন্ত্রিত, ক্লিয়ার বেসলাইনে ফিরিয়ে এনেছেন। শ্যাডো গ্রাইন্ডের দীর্ঘ 6 সপ্তাহের ফেসে নীরবে ডিসিপ্লিনড ডিপ ওয়ার্কের মাধ্যমে নিজের লক্ষ্যকে ঘিরে বাস্তব ট্রান্সফরমেশনের ভিত্তি গড়ে তুলেছেন এবং শেষে আইডেন্টিটি ইন্টিগ্রেশন স্টেজে এসে সেই পরিবর্তনকে আর টেম্পোরারি এফোর্ট হিসেবে না, বরং আপনার মাইন্ডসেট, আপনার বিহেভিয়ার, আপনার আইডেন্টিটির স্থায়ী অংশে পরিণত করেছেন। সত্যি বলতে আমিও জীবনের গুরুত্বপূর্ণ সময়ে, বিশেষ করে আমেরিকা আসার আগে একাধিকবার নীরবে নিজের ট্রান্সফরমেশনের জন্য এভাবেই অদৃশ্য হয়ে গেছিলাম। আর সেই প্রস্তুতিগুলোর ফলেই আজকে আমার এমন একটা জীবন সম্ভব হয়েছে। তাই এখন প্রশ্নটা খুব সহজ, আপনি কেমন জীবনের স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে বা গায়েব হয়ে নিজের উপর গভীরভাবে কাজ করতে আপনি কি প্রস্তুত?